গল্প অল্প চ্যানেলের আজকের নিবেদন অমিতাভ চৌধুরীর লেখা হুড়কো ভূত। আমার মেজ পিসিমার বাড়িতে একবার ভূতের উপদ্রব হয়েছিল। ঠিক ভূত নয়, শিবের চেলা নন্দীভৃঙ্গির উৎপাত। এই উৎপাতে সারা গাঁ যেমন ভীত তেমনি বিস্মিত। ছেলেবেলার কথা বলছি, প্রায় 50 বছর আগেকার ঘটনা। আমি তখন আছি মামা বাড়িতে। গ্রামের নাম শ্রীগৌরী। ওখানকার স্কুলে পড়ি। আমার মামা বাড়ির ঠিক পিছনটাতে ফার্লন খানেক দূরে মেজ পিসিমার বাড়ি। পিসিমা সাদাসিধে ভালো মানুষ। দেবদেবী, ভূত প্রেত, সাধু সন্ন্যাসীতে তার অগাধ বিশ্বাস। পিসেমশাই আরও ভালো মানুষ, গ্রামের পাঠশালার গরিব মাস্টার। মাস মাইনে 12 টাকা। ছোট্ট বাড়ি, অল্প জমি, সামান্য চাকরি নিয়ে কষ্টে সৃষ্টে দিন চলে যায়। তাদের একমাত্র ছেলে বেনুলাল, আমার রাঙাদা। রাঙাদা বয়সে আমার চাইতে 2.5 বছরের বড়। পড়াশোনার নাম নেই, টোটো করে ঘুরে বেড়ান, গুলতি দিয়ে পাখি মারেন, অদ্ভুত সব গল্প বলেন এবং চকখড়ি দিয়ে বাড়ির যত্রতত্র ছবি আঁকেন। ছোট্ট একতলা বাড়ি, টিনের চাল। একটি ঘরকেই দরমার বেড়া দিয়ে 3টি ঘর করা হয়েছে। সামনের 2টি ঘরের একটিতে রাঙাদা, অন্যটিতে পিসি পিসমশাই এবং পেছনের 3 দিক খোলা টানা লম্বা ঘরে রান্না বান্না। রান্নাঘর দরমার বেড়া দিয়ে আলাদা করা। বাড়ির পেছনে গাছপালা, আগাছার জঙ্গল। ছোট্ট একটা মজে যাওয়া পুকুরও সেই জঙ্গলের গায়ে রয়েছে। টানাটানির সংসার, কিন্তু একমাত্র ছেলে বলে রাঙাদার আদরের শেষ নেই, তার আবদারেরও শেষ নেই। অমুকটা চাই বলা মাত্র এনে দিতে হবে। বেচারা পিসে মশাই, যে সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে আদুরে ছেলের আবদার মেটাতে গিয়ে তিনি জেরবার। মেজ পিসিমার বাড়িতে হঠাৎ হাজির হলেন এক সন্ন্যাসী। গায়ে লাল কাপড়, মাথায় জটা, হাতে ত্রিশূল, সাক্ষাৎ শিব। অন্তত পিসিমা তো তাই ভেবে বসলেন। সাধু বাবা বললেন, এইমাত্র কৈলাস থেকে তিনি আসছেন, একটু আশ্রয় দরকার। এই গ্রামে পাপ ঢুকেছে, পাপ তাড়াতে কিছুদিন থাকতে হবে। পিসিমা তো বিশ্বাস করার জন্য বরাবরই প্রস্তুত। লম্বা প্রণাম ঠুকে সাধু বাবাকে আশ্রয় দিলেন। তাকে শাক, ভাত, ডাল খাইয়ে নিজেকে ধন্য মনে করলেন। সাধু বাবা ওই বাড়িতে থেকে গেলেন। খান দান, মাঝে মাঝে দেহি ভবতী ভিক্ষাং বলে গায়ে ঘোরেন এবং কেউ কটু কথা বললে ত্রিশূল নিয়ে তাড়া করেন। গাঁয়ের অবিশ্বাসীরা সন্দেহের চোখে তাকায়, ভাবে কোনো ফেরারি আসামি নয় তো, সাধু সেজে গা ঢাকা দিয়ে আছে। আর বিশ্বাসীরা তো শিবজ্ঞানে ফুল বেলপাতা দিয়ে তাকে পুজো করতে লাগলো। সাধু বাবার কাছে আমিও যাই। তিনি আমাদের প্রায়ই কৈলাসের কথা শোনান। তোফা জায়গা, ওয়েদার ভালো, খাওয়া দাওয়ার কষ্ট নেই। নেহাত এক কঠিন প্রয়োজনে তাকে কৈলাস ছেড়ে আসতে হলো। পিসিমার ভাইপো বলে আমাকে অধিক স্নেহ করেন। বলেন, কিচ্ছু ভাবিস না, তোর হবে। আমার কি যে হবে আমি নিজেই জানি না। তবে সাধু বাবাকে পুরো অবিশ্বাসও করি না। বলা যায় না, হয়তো শিবই। নইলে সেদিন রূপসী গাছের তলা থেকে সাপ ধরে আনলেন কি করে? সাধু বাবা মেজ পিসিমার বাড়িতে থেকে গেলেন। তাঁর আনা ভিক্ষের চাল সংসারে লাগে। তিনি নানা রকম গল্প শোনান এবং মাঝে মাঝে বোম বোম বলে কৈলাসের স্মৃতি রোমন্থন করেন। সাধু বাবা আমাকে আশ্বাস দিয়েছেন, একদিন তিনি আমাকে কৈলাস দেখিয়ে আনবেন। আমার সোনা মামা থাকতেন বাইরে। সেবার পুজোর সময় বাড়ি এসে সাধু বাবার খবর পেলেন। তিনি দেখেই বললেন,
এ ভণ্ড প্রতারক। সাধু বাবাকে একদিন বাড়িতে ডেকে এনে বেশ দু চার কথা শুনিয়েও দিলেন। আমি তো ভয়ে মরি, যদি অভিশাপ দিয়ে ভস্ম করে ফেলেন সোনামামাকে। সাধু বাবা কিছু মনে করলেন না, স্মৃত হেসে চলে যান। সোনামামাও ভস্ম হন না। বিশ্বাস অবিশ্বাস মিলিয়ে সাধু বাবা গ্রামে থেকে গেলেন। আর আমার মেজ পিসিমা ও পিসেমশাই শিব ঠাকুরের দয়ায় অচিরে তাদের ভাগ্য পরিবর্তনের অপেক্ষায় থাকেন। আগের জন্মে কি কি অপরাধের জন্য তাদের আর্থিক দুর্দশা একথা সাধু বাবা স্মরণ করিয়ে দেন এবং আশ্বাস দেন, এত বছর, এত দণ্ড, এত পল পেরিয়ে গেলে সব দুঃখ মোচন হয়ে যাবে। স্কুল ফেরত আমি মাঝে মাঝে সাধু বাবার কাছে যাই। আমার সঙ্গে এমনভাবে কথা বলেন আমি যেন সাপভ্রষ্ট দেব শিশু। সাধু বাবা কথা বলতে বলতে কি যেন বিড়বিড় করেন। পিসিমা বলেন, মা দুর্গার সঙ্গে কথা বলছেন। হতেও পারে, প্রলাপেই সংলাপ। রাঙাদার দুষ্টুমিতে গ্রামের লোকজনেরা তিতিবিরক্ত হলেও সাধু বাবা কিন্তু ক্ষমাশীল। বলেন, ওটা হনুমান ছিল ত্রেতা যুগে, বাদরামি করলেও ভক্ত মানুষ। এ কথায় আমারও বিশ্বাস হয়েছিল, কেননা দেখতাম রাঙাদা হনুমানের ছবি খুব ভালো আঁকতে পারতেন। রাঙাদা আমায় খুব ভালোবাসেন। অনেক সময় আমাকে তার দুঃসাহসী অভিযানের সঙ্গী করতে চান। অন্যের নৌকা নিয়ে নদী পাড়ি, কিংবা আম গাছের ডগায় উঠে পাখির ছানা ধরে আনা, কিংবা পানা পুকুর সাঁতরে এপার ওপার হওয়া তার কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমি ভীতু মানুষ, কোনোটাতেই রাজি হই না। আর যদিও বা সাহস করে সঙ্গী হতে চায়, জানি তাহলে দিদিমা ও সোনামামা বকবেন। ওদের ধারণা বেনুলাল বকাটে ছেলে। রাঙাদার ওপর মাঝে মাঝে ভর হতো। ঘুমের মধ্যে কী সব বিড়বিড় করতেন। সাধু বাবা মন্ত্র পড়ে ঠান্ডা করতেন। একবার রাঙাদা মাঝরাত্রিরে ঘুম থেকে উঠে সামনের বড় পুকুরে ঝাঁপ দেন। পেছন পেছন ছোটেন পিসমশাই ও সাধু বাবা। পিসেমশাই জলে নেমে তাকে ধরবার চেষ্টা করেন, কিন্তু পারবেন কেন? বাকি রাত জলের মধ্যে দাপাদাপি চলল। বেচারা পিসেমশাই। রাঙাদা যখন পাড়ে উঠলেন তখন চোখ বুজে শুয়ে পড়লেন ঘাটে, যেন ঘুমের মধ্যেই সব কিছু হয়ে গেছে। অনেক দিন পরে রাঙাদা আমার কানে কানে বলেন, মজা করার জন্যই রাতভর সাঁতার কেটেছিলেন। সেই রাঙাদার বাড়িতে হঠাৎ শোনা গেল ভূতের উপদ্রব শুরু হয়েছে। রোজ রাত্রিরে সবাই যখন ঘুমে অচেতন, ঠিক তখন শোবার ঘর আর রান্নাঘরের মাঝের দরমার দরজা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা হয়। এপাশের লম্বা বাঁশের হুড়কো নড়তে থাকে এবং হাতে হুড়কো চেপে না ধরলে ভূত হুড়মুড় করে শোবার ঘরে ঢুকে যেতে পারে। ওই লম্বা বাঁশের হুড়কো এমনিতেই নড়বড়ে, চোর আটকাবার জন্যে নয়, শেয়াল কুকুর যাতে ঢুকতে না পারে তার জন্যেই। সারা গ্রামে আতঙ্ক। এমনিতে ভূত পেতরা সব গ্রামের রাস্তাতেই ঘুরে বেড়ায়। ব্রহ্মদত্তী বেলগাছের ডালে বসে থাকে। শাঁকচুন্নি বোয়াল মাছ ভাজা খাবার জন্য লম্বা হাত বাড়ায়। পেতনি বাঁশ ঝাড়ের পাশে দাঁড়িয়ে ভয় দেখায়। অন্ধকার, ঝোপঝাড়, ঝিঁঝি পোকার ডাক, হুতুম পেঁচার ডানা ঝটপটানি, সব মিলিয়ে সব রাত্রেই এক ভৌতিক পরিবেশ। তার মধ্যে দু চারজন ভূত প্রেতে বিশ্বাসী। তাদের পিসিমার বাড়িতে প্রবেশ বিচিত্র নয়। গ্রামের লোকেদের আলোচনার প্রধান বিষয় হয়ে গেল ওই ভূতের উপদ্রব। হাটে, মাঠে, বাজারে, পুকুর ঘাটে, রেল স্টেশনে আরও রং চড়িয়ে ও ফুলিয়ে ফাঁপিয়ে ওই ভূতের কাহিনী বলা হতে লাগল। মেজ পিসিমা কিঞ্চিত ভীতু, তবে তার ভরসা সাধু বাবা। শ্মশানচারী শিব যখন বাড়িতে, তখন দু চারটে ভূতের উপদ্রব তো হবেই। ভূতের হাত থেকে বাঁচাবেনও ওই সাধু বাবা, সুতরাং ভয় কিসের? বেচারা ভালো মানুষ পিসেমশাই, তার হয়েছে মুশকিল। রোজ মাঝরাত্রিরে ওই হুড়কো ধরে তাকে দাঁড়িয়ে থাকতে হয়।
একদিকে ভূত, অন্যদিকে পিসেমশাই। সাধু বাবা অবশ্য বলেন, এই নন্দী ভিঙ্গি বড় জ্বালাচ্ছে, কৈলাসে নিয়ে যাবার জন্য রাত্রিরে এসে হামলা করছে। আরে বাবা, বললেই তো আর যাওয়া যায় না, কাজ ফুরো তবে তো। বোম বোম। সরল বিশ্বাসী পিসিমা এসব কথা শুনে আরো নির্ভয় হয়ে গেলেন। স্বামী, পুত্র, সাধু বাবা ও নন্দী ভৃঙ্গির হামলা নিয়ে স্বচ্ছন্দে সংসার করতে লাগলেন। গ্রামের লোকেদের কৌতূহল আরো বেড়ে গেল। রোজ রাত্রে পালা করে অনেকে ওই বাড়িতে আসতে লাগলেন সচক্ষে ভূতের হুড়কো টানার ঘটনাটা দেখার জন্যে। প্রথমে একটু একটু নড়ে, শব্দ পাওয়া মাত্র ছুটে গিয়ে হুড়কো ধরে ফেলতে হয়। তারপর চলে লড়াই। খুব জোরে না ধরে রাখতে পারলে কেলেঙ্কারি, ভূত দরজা খুলে ঘরে ঢুকে পড়বে, যেন ভূতেরা অন্য কোনো রাস্তা দিয়ে বা দেয়াল ফুঁড়ে আসতে পারে না। এসব ব্যাপারে নির্বিকার কেবল রাঙাদা। ওসব ভূত টুত নিয়ে তিনি মাথা ঘামান না। পাশের ঘরে যখন তুলকালাম কাণ্ড চলছে তখন তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। পিসিমা বলেন, আমার বেনুলাল বড় ঘুম কাতুরে। ভূত দূরের কথা, বাড়িতে ডাকাত পড়লেও তার ঘুম ভাঙে না। হবেও বা, রাঙাদা যেরকম অদ্ভুত লোক, কোনো কিছু কেয়ার না করে ঘুমিয়ে থাকতেই পারে। তবে আর একটা ব্যাপারে সবাই ভূতের আগমন সম্পর্কে স্থির নিশ্চিত হয়ে গেল। যখন হুড়কো নড়ে না তখন বাড়ির টিনের চালে দুমদাম ঢিল পড়ে। এও যে রাগী ভূতের বা শিবকে কৈলাসে ফিরিয়ে নিয়ে যেতে নন্দীভৃঙ্গির কাণ্ড, তাতে আর কোনো সন্দেহ রইল না। সাধু বাবা শুয়ে থাকেন সামনের এক ফালি বারান্দায়। তিনি সব শুনে মুচকি মুচকি হাসেন এবং হঠাৎ হঠাৎ চিৎকার পাড়েন, বোম বোম। বাড়ির চারিদিকে গাঢ় অন্ধকার, পেছনে বাঁশ গাছের ক্যাঁচ ক্যাঁচ এবং তারই মাঝখানে বোম বোম আওয়াজ। সব মিলিয়ে একটা গা ছমছমে ব্যাপার। এমন অবস্থায় ভূত প্রেত আসতেই পারে। এক রাত্রিরে সাহস সঞ্চয় করে আমিও হাজির হলাম ভূতের আসরে। আমার বয়সই বা তখন কত, 8 কিংবা 9। সব কিছু বিশ্বাস করার সময়। শুধু ভয়, যদি সত্যি ভূত ঘরে ঢুকে পড়ে। পরক্ষণেই ভরসা পায় সাধু বাবাকে দেখে, তিনি নিশ্চয়ই কিছু একটা বিহিত করবেন। আমি প্রথমে ভাবলাম রাঙাদার বিছানায় থাকব। রাঙাদা বললেন, না না, তুই যা অন্য ঘরে, এখানে আমার অসুবিধা হবে। আমার একটু খটকা লাগলো, রাঙাদা ভূতের ব্যাপারে এত নিরুত্তাপ কেন? কিন্তু সবাই ভূতের নড়াচড়া গতিবিধি নিয়ে এত ব্যস্ত যে রাঙাদাকে নিয়ে তত মাথা ঘামায় না। আমি যেদিন গেলাম সেদিন একটু বাড়াবাড়ি হলো। আমার মতো আরও কয়েকজন গ্রামবাসী ছিলেন ঘরে। সেদিনও হুড়কো নড়ার সঙ্গে সঙ্গে পিসেমশাই ছুটে গেলেন, কিন্তু এমন বাড়াবাড়ি যে পিসেমশাই আচমকা মাটিতে পড়ে গেলেন। পিসিমা সাধু বাবাকে হাঁক পেড়ে ডাকলেন। সাধু বাবা তার বিছানা ছাড়লেন না। গাঁয়েরই আরেকজন ছুটে গিয়ে হুড়কো চেপে ধরলেন। ভাগ্যিস ধরলেন, নইলে ভূত দেখে মূর্ছা যেতাম। এইভাবেই চলছে। সাধু বাবা, ভূত, হুড়কো টানাটানি এইসব নিয়ে গ্রামের মানুষ মেতে রইলেন। মেজ পিসিমার বাড়িতে এটা একটা স্বাভাবিক ঘটনা বলে মেনে নেওয়া হলো। সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, শুধু রাঙাদা যেন গম্ভীর। দিনের বেলা ভূত নিয়ে নানা রকম কথা তিনিও বলেন, কিন্তু রাত্রে চুপচাপ। পিসেমশাই হুড়কো ধরার জন্য তাকে ডেকেও ভূতের কাছাকাছি নিয়ে আসতে পারেননি। মেজ পিসিমা অবাধ্য ছেলের ঘুম ভাঙাতে নারাজ। এদিকে সব ঝক্কি পোয়াতে হচ্ছে পিসেমশাইকে। ভূতের খবর রটে গেল গ্রামের বাইরেও, অবশ্যই পল্লবিত হয়ে। সেই খবর শুনে শিলচর থেকে একদিন আমার বড় কাকাবাবু এসে হাজির। আমার বড় কাকাবাবু মানে রাঙাদার মামাবাবু। তিনি পিসিমা পিসেমশাইয়ের কাছে সব কথা শুনে গুম মেরে রইলেন। প্রথমেই পিসিমাকে বললেন, বুঝলে দিদি,
যত গন্ডগোলের মূল ওই সাধু বাবা। ওকে বাড়ি থেকে তাড়াও, নইলে উপদ্রব কমবে না। পিসিমা জিভ কেটে বললেন, ওরে ভূপেন্দ্র, এমন কথা বলিস না। বাবা সাক্ষাৎ শিব। শিব তো এখানে কেন? ওকে শ্মশানে পাঠিয়ে দাও। শ্মশানে যেতেই পারেন, কিন্তু আমার কত সৌভাগ্য বল দেখিনি। তিনি আমার বাড়িতে অন্ন গ্রহণ করেছেন। নিজের অন্ন জোটে না, আবার অন্যকে অন্ন দান। তোমার বুদ্ধি শুদ্ধি কোনোদিনই হবে না। রাত্রে বড় কাকাবাবুর উপস্থিতিতে আবারও ভূতের আবির্ভাব হলো। সেই হুড়কো নড়া, পিসেমশায়ের ছুটে গিয়ে ধস্তাধস্তি, নিস্তব্ধতার মাঝখানে সাধু বাবার বোম বোম চিৎকার। বড় কাকাবাবু সব ভালো করে দেখলেন। তিনি বরাবরই সাহসী মানুষ, ভূত প্রেতকে বুজরুকি বলেই মনে করেন। তিনি হুড়কো খুলে নিজে যেতে চাইলেন রান্নাঘরের দিকে, কিন্তু পিসিমার মিনতিতে নিরস্ত্র হলেন। বড় কাকাবাবু দেখলেন সবাই যখন ব্যতিব্যস্ত, কেবল তার ভাগ্নে শ্রীমান বেনুলাল কোনো কথাটি না বলে নিজের ঘরে শুয়ে আছে। তিনি বেনু বেনু বলে ডাকলেন, কিন্তু পিসিমা বললেন, ওকে ডাকিস না, বড় ঘুম কাতুরে, আর ভূতের ভয় ভীষণ। কেন মিচিমিচি বেচারাকে কষ্ট দেওয়া। বড় কাকাবাবু কি যেন আন্দাজ করলেন। পরের রাত্রিরে তিনি বললেন, বেনুর সঙ্গে এক বিছানায় আমি শোবো। রাঙাদা খুব আপত্তি করলেন, কিন্তু বড় কাকাবাবুর 3 ধমকে রাজি হতে হলো। দুজনে একসঙ্গে শুলেন, তবু যেই কে সেই। আবার সেই একইভাবে হুড়কোর হামলা। তবে সেই রাত্রিরে টিনের চালে ঢিল পড়ল না। বড় কাকাবাবু একটু চিন্তিত হলেন। তাহলে ব্যাপারটা কি? তার সন্দেহ কি ঠিক নয়? সাধু বাবার ওপর কড়া নজর রাখলেন এবং রান্নাঘর, দরমার বেড়া, হুড়কো, রাঙাদার ঘর, তার ঘরের বেড়া ভালোভাবে পরীক্ষা করলেন। পিসিমা এসব দেখে একটু বিরক্ত হলেন, কিন্তু ছোট ভাইকে কড়া করে কিছু বলতেও পারলেন না। ওদিকে বড় কাকাবাবু রাঙাদাকে বললেন, চল আমার সাথে শিলচরে, কয়েকদিন থেকে আসবি। রাঙাদা কিছুতেই রাজি না, বলেন, আমার অনেক কাজ আছে মামাবাবু, এই পরে যাবো খন। বড় কাকাবাবু আর কিছু বললেন না, শুধু রাত্রে রাঙাদার সঙ্গে এক বিছানাতেই শুতে গেলেন। আগের দিনের চেয়ে একটু তফাৎ করলেন। রাঙাদাকে অন্য পাশে দিয়ে নিজে শুলেন দরজার বেড়ার দিকটায়। তক্তপোষটা বেড়ার গা ঘেঁষেই পাতা রয়েছে। ওপাশে রান্নাঘর এবং 3-4 হাত দূরে অন্য শোবার ঘরে যাওয়ার জন্যই রান্নাঘরের সেই দরজা। বড় কাকাবাবু লণ্ঠন জ্বালিয়ে ঠায় বসে রইলেন বিছানায়, কড়া নজর রাঙাদার দিকে। মাঝরাত্রির হলো। ও ঘরে পিসিমা, পিসেমশাই ও গাঁয়ের 2-4 জন লোক বসে রয়েছেন, কিন্তু আশ্চর্য, হুড়কো নড়ল না। আরও অপেক্ষা, তবু নড়াচড়া নেই। সবাই কেমন যেন হতাশ হয়ে গেলেন। একটু পরে গাঁয়ের লোকেরা চলে গেলেন যে যার বাড়ি। পিসিমা, পিসমশাই বসে রইলেন হুড়কোর দিকে তাকিয়ে। যদি নড়ে। নড়ল না, এবং রাতও ফুরিয়ে আকাশ ফর্সা হলো। বড় কাকাবাবু রাঙাদার কান ধরে টেনে হাজির করলেন পিসিমা, পিসেমশাইয়ের কাছে। তারপর 2 গালে বড় করে 2 চড়। সবাই হতভম্ব। রাঙাদা ভেউ ভেউ করে কাঁদতে লাগলেন। বড় কাকাবাবু তখনও তাকে ধমকে চলেছেন। আরও অবাক কাণ্ড, পিসিমা, পিসেমশাইকে রান্নাঘরে গিয়ে দেখালেন হুড়কোর সঙ্গে বাঁধা একটা শক্ত কালো গুলি সুতো। সেই সুতো দরমার বেড়ার ফাঁক দিয়ে রাঙাদার বিছানার পাশে একটি খুঁটিতে বাঁধা। বড় কাকাবাবু বললেন, এবার বুঝলে তো দিদি ভূতটাকে? তোমার ওই গুণধর পুত্র। আমি তো বলি সারা বাড়ি তোলপাড়, আর বেনু কি করে নিশ্চিন্তে ঘুমাই? তোমরা যখন ভূতের অপেক্ষায় বসে থাকো, তখন সে শুয়ে শুয়ে ওই কালোই সুতো ধরে টান মারে, মারলি হুড়কো নড়ে।
বুড়ো বাপ ওর গায়ের জোরের সঙ্গে পারবে কেন? তোমরা তো বিশ্বাস করার জন্যই বসে আছো, আর ওই পাজিটা শুয়ে শুয়ে তোমাদের নাকাল করছে। আর তোমরা যখন হুইকো টানাটানিতে ব্যস্ত, তখন একবার অন্ধকারে বাইরে গিয়ে চালে ঢিল মেরে আবার এসে শুয়ে পড়ে, এবং আবার ওর সুতোর কেটদানি দেখাই। দেখে নিও, আজ রাত থেকে আর কিচ্ছু হবে না। এই দেখো সেই সুতো, যত বদবুদ্ধি সব মাথায়। কোথায় গেল সেই হতভাগা? হতভাগা ততক্ষণে বাড়িতে নেই, ছুটতে বাইরে। বড় কাকাবাবু সকালের ট্রেনেই শিলচরে ফিরে গেলেন। রাঙাদা হেলতে দুলতে তারপর বাড়ি এলেন। মুখের ভাবখানা এমনই যেন কিছুই হয়নি। তবে সত্যি সত্যি সেদিন রাত থেকে মেজ পিসিমার বাড়িতে ভূতের উপদ্রব থেমে গেল। মেজ পিসিমা বললেন, ভূপেন্দ্র বলল বটে, সুতোটাও দেখালো, কিন্তু আমার বিশ্বাস হয় না আমার বেনুলাল এসব করেছে। সাধু বাবা বললেন, অবিশ্বাসী নাস্তিকদের কথা বিশ্বাস রাখতে নেই। নন্দী ভৃঙ্গি এসেছিল না, আর এখানে নয়, কালই কৈলাসে ফিরে যেতে হবে দেখছি। কোনো কথা বললেন না শুধু পিসে মশাই। বহুদিন পর তিনি নিশ্চিন্তে ঘুমোতেও পারলেন। এরকম আরও অনেক গল্প শুনতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পারলে বন্ধুদের মধ্যে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।